Hello guys, what is up? I'm Dion Cherthuk. Hey guys, what is up? I'm Dion Cherthuk and আমরা যাচ্ছি আজকে সীতাকুণ্ড। ওয়েল ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই ট্যুরের কোনো প্ল্যান করিনি। আমাদের এই ট্যুরটা হবে সম্পূর্ণ একটা চ্যালেঞ্জ ট্যুর। আর আমার সাথে যাচ্ছে সুমন, যে আমাদের ভূতের আসর দ্বিতীয় এপিসোডে থাকছে একটি সারপ্রাইজিং পার্ট হিসেবে। আরো যাচ্ছে হান্নান, যে গত বছর ছিল সত্য বিবাহিত আর এবার আসন্ন পাও। শুধু এটা না, সে কিন্তু ভূতের আসর প্রথম এপিসোডেও ছিল একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সে আমাদের প্রধান ভূত চরিত্র। কুমুরের ক্যারেক্টারটা সারপ্রাইজিংই থাক। এবার আমরা একটু বলি আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে। আমরা মূলত সীতাকুণ্ডে যাচ্ছি একটি ফিক্সড অ্যামাউন্ট ঠিক করে, যেখানে আমরা সেই নির্দিষ্ট অ্যামাউন্টের ভেতরে আমরা সম্পূর্ণ ট্যুরটা কমপ্লিট করব, এমনকি ওটা দিয়ে ব্যাকও আসবো। ফিক্সড অ্যামাউন্টটা হচ্ছে মাত্র ৩,০০০ টাকা। ৩,০০০ টাকার ভিতরে আমাদের যাওয়া, খাওয়া, থাকা এবং ফেরত আসা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, এবং এর বেশি একটা টাকাও খরচ করা যাবে। শুধু এর কারণেই আমরা ট্রান্সপোর্ট হিসেবে বেছে নিয়েছি ট্রেন, কেননা শুধু ট্রেনে গেলেই আমরা মূলত অল্প খরচে সীতাকুণ্ড পৌঁছাতে পারতাম। তো তেমন কোনো প্ল্যান নাই। এখান থেকে ঢাকা যাব, ঢাকা থেকে তারপর সীতাকুণ্ড ট্রেনে। আমরা জানি না সীতাকুণ্ড গিয়ে আমরা কোথায় উঠবো, কারণ আমরা আগে থেকে কোনো কিছুই বুক করিনি। আর এটাই মূলত আমাদের চ্যালেঞ্জ। যদিও অনেকগুলো হোটেলের নাম্বার কন্ট্যাক্ট ছিল আমার কাছে, তবু বুক দিইনি, গিয়েই সব ঠিক করে। কি হান্নান, ৩০ টাকায় ঢাকা পর্যন্ত যেতে পারে, তুমি খুশি? অনেক খুশি। তো আমরা বাজেট অনেক কমাতে পারবো মনে হচ্ছে। প্রথম ধাপে আমাদের খরচ খুব কম হলো, তো আমরা আশাবাদী ৩,০০০ টাকা দিয়ে আমরা ইনশাল্লাহ ঘুরে আসতে পারবো ইনশাল্লাহ। ওকে। টিকিট কেটে খুব খুশি মনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ট্রেন আসার পরে যা দেখলাম ভাই, কিছু বলার মতো ভাষা নাই। ওয়েল, এই ভিড়ের মধ্যে কিভাবে উঠলাম এটা আর জিজ্ঞেস করেন না, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে উঠছি। ৩০ টাকায় ঢাকা যাবা না? আমরা চাচ্ছি ৩০ টাকা ঢাকা যেতে, কিন্তু দেখি যাওয়া যায় কিনা। অনেক স্ট্রাগল করতে হচ্ছে আমাদের। এই যে স্ট্রাগল লাইক দিস। এই লোকাল ট্রেনে দীর্ঘ ২ ঘন্টা জার্নি করার পর আমরা শ্রীপুর থেকে পৌঁছাই কমলাপুর রেলওয়ে স্টেশন। জার্নিটা কেমন ছিল? আসলে পেরেছি আমরা ৩০ টাকা দিয়ে ঢাকা এসে পড়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। হোয়াটএভার, আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমে আগে যেটা করি সেটা চট্টগ্রাম মেল ট্রেনের খোঁজ খবরটা নিই। আমার বন্ধু এত বড় স্টেশনে হারাই গেছে, আসলে টিকিট কোথায় পাবে এটা জানেন। চলুন আমরা একসাথে টিকিট খুঁজি। যদি এখন পাবো না, আমি যতটুকু জানি এটা মেবি রাত ৯টার পরে ছাড়ে, যেহেতু মেল ট্রেন ওইভাবে কোনো ইয়ে নাই, দেখা যাক। খোঁজ নিতে নিতে আমরা এসে পৌঁছালাম ১৯ নম্বর কাউন্টারের সামনে, যেখান থেকে মূলত সকল ধরনের কমিউটার, মেল ও লোকাল ট্রেনের টিকিট বিক্রি করা হয়। আমরা প্রথম সিরিয়াল। এরপর হান্নানকে হালকা পাতলা নাস্তা ব্যবস্থা করার কাজ দেওয়া হলে সে যেটা করে, আমার বন্ধুকে দায়িত্ব দিয়েছিলাম হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করা ছিল। আমার বন্ধু ২৫০ টাকা খরচ করে এসেছে। এই যে পুরা চ্যালেঞ্জের মনে করেন এদিকে মানে 10% ড্যামেজ করে দিছে। ওই ২৫০ টাকা নিয়ে আসছে খাবারের। যেগুলো কিছু বলবা? নো কমেন্টস। হোয়াটএভার, ২.৫ ঘন্টারও বেশি সময় ধরে ওখানে দাঁড়িয়ে থেকে তারপর আমরা দেখা পেলাম কাউন্টারের কর্তৃপক্ষ। অ্যাজ ইউজুয়াল যেটা হয়, অন্যায় বা জুলুম দেখলেই প্রতিবাদ করা হয়, সেটাই করছি। ২.৫ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি টিকিট পেয়েছি। তারপরেও বুঝলাম না কেন এখন ১৫০ টাকা করে নেওয়া হলো টিকিটের দাম, যেখানে হওয়ার কথা ১২০ থেকে ১২৫ সর্বোচ্চ, বা এখানে কোনো নোটিশও নাই। আমরা এর আগে জানতাম এটাই যে ১২০ থেকে ১২৫ টাকা দাম, কিন্তু ১৫০ টাকা রাখা হলো। এখানে কথা বলছি আমি, এরপরেও যারা লাইনে দাঁড়াইছিল তারা ১৫০-এই নিতে রাজি। তো এখানে আমার আর একার আমি কত দূর বলবো, এরপরে বললাম বাকিরা সবাই ১৫০-এই রাজি, কারণ বেশি কিছু বাড়াতে পারিনি। এইভাবে দেশ চলছে। তোমরা কি এই টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে কিছু বলতে চাও? আমরা বলতে চাই বাংলাদেশের পরিস্থিতি এরকমই। আমরা কি বলবো, একা তো লড়াই করে টিকে থাকা যাবে না। হয়তো নিজের মনে করে সবকিছু শেষ করতে হবে। ভাই এগুলো বলতে বলতে হয়তো আমিও একদিন চুপ হয়ে যাব, কারণ এই দেশে আপনি কার পক্ষ নিয়ে কথা বলবেন ভাই? কাউন্টার খোলার আগ পর্যন্ত যাদের ছিল এত শত অভিযোগ, কাউন্টার খোলার পর জাস্ট ১ সেকেন্ডে উল্টো কাউন্টারের সেই লোকটাকেই কিছু হবে না বলে আশ্বাস দিয়ে আমাকেই বলছে ক্যামেরাটা অফ করতে। আমরা মূলত জাতিগত ভাবেই পল্টিবাস, আর এই জন্যই হয়তো এক সময় গিয়ে আমি চুপ হয়ে যাব, আর কারো পক্ষ নিয়ে কথা বলবো না। আসলে ভাই এই দেশের সিস্টেমের প্রতি আমি খুবই বিরক্ত। জানি না ভিডিও আপনার, যাই হোক, আর কিছু বলার নাই ভাই আমার এই ব্যাপারে। সোজা চলে গেলাম ট্রেনে। এখানে গিয়েও দেখি আরেকটা সিন্ডিকেট। এত টাকা দিয়ে টিকিট কেটেও পেলাম না কোনো সিট, কারণ আপনি ট্রেনে গিয়েই দেখবেন ট্রেন অলরেডি ভরা। আর এগুলো মূলত স্টেশনের কুলি আর টোকাইরা, তারা এমন ভাবে বসে থাকে যেন তারাই যাত্রী। এরপর যাত্রীরা আসলে এই সিটগুলোই তাদের কাছে বিক্রি করা হয় আবারও ২০০ টাকা। 2 ঘন্টা আমাদের কোনো লাভ লস নাই, জীবনটাই লস।
জীবনের এই পর্যায়ে এসে বুঝলাম এই ট্রেনের টিকিট কেটে ওঠা আর নিজের পকেট থেকে টাকা বের করে ছিঁড়ে ফেলে দেওয়া একই কথা। হোয়াটএভার, আমরা এই অবস্থাতেই রাত 12টার দিকে শুরু করলাম যাত্রা। পথিমধ্যে পরিচিত হলাম অনেক অপরিচিতদের সাথে, তাদের সাথেই মূলত গল্প আর আড্ডা করতে করতে শেষ করলাম জার্নি। আমরা ফাইনালি সকাল 8:30 পরে ট্রেন থেকে নামলাম সীতাকুণ্ড স্টেশন। কেমন লাগলো জার্নি? হ্যাঁ, চলে এলাম সীতাকুণ্ড। অনেক কষ্টের ফলে আমরা চলে এসেছি। দেখা যাক আমরা এখন। যাই হোক ভাই, আগে একটা থাকার ব্যবস্থা করতে হবে, একটু ঘুমাতে হবে, ঘুমিয়ে তারপরে আমরা যাবো গুলিয়াখালী বিচ। স্টেশন থেকে বেরিয়ে হালকা পাতলা নাস্তা করে আমরা খোঁজা শুরু করি একটি থাকার জায়গা। জার্নিটা খুব কষ্টদায়ক হয়েছে, তাও আমরা সন্তুষ্ট। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এরকম মেল ট্রেনে এরকম জার্নি লাইফে ফার্স্ট টাইম। কথা বলার এনার্জিটুকুও নাই, সারা রাত মানে কারোরই ঘুম নাই ঠিক হবে। বেশি কিছু বলতে পারছি না, আগে দেখি একটা থাকার জায়গা ব্যবস্থা করে তারপরে কথা হবে। হ্যালো সবাইকে, আমরা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে জাস্ট লাঞ্চটা করে বের হই। এখন দেখি আমরা গুলিয়াখালী বিচের দিকে যাওয়ার চেষ্টা করব, সাথে হান্নান আর চুয়ো। খাবারটা কেমন ছিল? খাবারটা আমার কাছে তেমন ভালো লাগেনি, এভারেজ। তাও এভারেজ। আপনার ডালটা খুব ভালো হয়েছে, এমনি চিকেনটা ভালো হয়নি। আমরা সব জায়গায় গেলে মোটামুটি যেই সমস্যাটাই পড়ি সেটা হচ্ছে খাবার। আসলে আমরা খাবারটা তেমন ভালো পাই না সব জায়গায়। হোয়াটএভার, আমরা দেখা হবে গুলিয়াখালী বিচে। গুলিয়াখালী যাবেন? গুলিয়াখালী, হ্যাঁ, গুলিয়াখালী তো এখন টাইম সকালে বেরিয়ে যাবে। কত? 300 টাকা। 150 টাকার ভাড়া, 300 টাকা চাইলে 100 দাম দিতে হবে। 100 টাকা ভাড়া। জানতে আপনার 150 কি একটা অবস্থা। যখনই টুরিস্টের একটু আলাদা বিষয় তখনই সব গাড়িওয়ালারা সব কিছুর ডিমান্ড বাড়ায় দেয়। অবশেষে সিএনজি ওয়ালা বাবা আমাদের 200 টাকার বদলে 170 টাকা থেকে কিনে আসিস। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি গাড়ি ঠিক করে আমরা রওনা হই গুলিয়াখালী বিচের দিকে। আপনাদের বাড়ির কাছে এত সুন্দর সুন্দর জায়গা আর আপনারা জান না? আপনাদের এখানে তো আপনার অনেকগুলো ঝর্ণা আছে, 5-6টা। হ্যাঁ, সহস্রধারা, ওই সহস্রধারা 2। হ্যাঁ, খৈয়ছড়া, এই মিরসরাইয়ের ওইদিকে না এটা? মিরসরাই, ওইখানে তো অনেক দুর্ঘটনা ঘটে শুনছি। ওই খৈয়াছড়াতে অনেক দুর্ঘটনা ঘটে শুনছি। সীতাকুণ্ড থেকে গুলিয়াখালী পর্যন্ত মামার সাথে কথা বলতে বলতে খোঁজ খবর নিতে নিতে আমরা পৌঁছে গেলাম গুলিয়াখালী বিচ। সামনেই গুলিয়াখালী বিচ, আমরা ওইদিকে যাবো। প্রচন্ড রোদ ভাই, আমার চুলে শ্যাম্পু দিচ্ছি, চুলগুলোও এলোমেলো। সিএনজি থেকে নেমে আমরা সোজা হাঁটা শুরু করলাম সামনের দিকে। ট্রেকিং করার পর সবকিছু ওই দিক দিয়ে ঘোরার পর যদি আমরা এখানে আসতাম একই দিনে, খুব প্যারা হয়ে যেত ভাই। হ্যাঁ, এবার বুঝলা কোনটা বেস্ট? এটা কি সেই ব্রিজ? এরকম খালি জায়গা দিয়ে মানুষজন যাচ্ছে, এটা দেখে আমাদের সবার মনে পড়ে গেল 2022 সালে আমরা সবাই মিলে গিয়েছিলাম রাজশাহী মুক্ত মঞ্চের সামনে দিয়ে। সবাই এইভাবে আর কি পদ্মা নদীর দিকে হাঁটা শুরু করে। পদ্মা নদীর দিক থেকে রাজশাহীতে আমরা অনেকেই গিয়েছিলাম, তারপরেও সুমন ছিল তখন আমাদের সাথে। আর এবারও আমরা আসলাম গুলিয়াখালী সি বিচে, এখন আমাদের সাথে সুমন আছে। এভাবে একটা লম্বা হাঁটা দেওয়ার পর আমরা ফাইনালি সামনে গিয়ে দেখতে পাই সমুদ্রের পানি ও সবুজ খালি মাঠ, যাকে বলা হয় বাংলার সুইজারল্যান্ড। এগুলো জায়গায় ভাই সিঙ্গেল এসে খুব বেশি মজা। যেদিকে তাকাই ওইদিকে কাপড় আর কাপড়। তুই তো বিবাহিত, তুই চাই তোর বউ রানতে পারতি। ইনশাল্লাহ নেক্সট টাইম নাকি। আর সুমন্ত কয়েকদিন পর বিয়ে করবেই, তখন সে তার বউকে নিয়ে আসবে, আমরা তাদের সাথে আসবো, তারা কাপড় করবে আর আমরা সিঙ্গেল তাদের পিছু পিছু করবো। চারিদিকে ভাই, চারদিকে যেদিকে তাকাবে ওইদিকেই কাপড়।
মাথার উপর করা রোদ আর এই কাপলদের অত্যাচারে আমরা এক জায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম গোল্ডেন আওয়ারের জন্য। দীর্ঘ কয়েক ঘন্টা পর আমরা গুলিয়াখালী বিচে এরকম একটা গোল্ডেন আওয়ার পেলাম, যেখানে আসলেই মনোমুগ্ধকর। আর মূলত জোয়ার আসার ফলে এখানে ওই যে মানে সমুদ্রের পানিটা উপরে আসা শুরু করেছে। এই যে হান্নান আর সুমন অলরেডি নিয়েছি, দেখেন জাস্ট দেখেন। হান্নান ভালো লাগছে? সমুদ্র ভালো লাগছে? অনেক ভালো লাগছে, সমুদ্রটা খুব সুন্দর। তুমি নামতে চাও নিচে? অবশ্যই নামতে চাই, কিন্তু আমরা নামবো না এখন। গোল্ডেন আওয়ার, আমরা এখানে সানসেট দেখবো আজকে। মূলত এই গোল্ডেন আওয়ারের জন্য আমরা অপেক্ষা করছিলাম। সেই গুলিয়াখালী বিচের সবচেয়ে, শুধু গুলিয়াখালী বিচ না, আপনি যে কোনো বিচে যান, সবচেয়ে সুন্দর মুহূর্ত যখন সূর্যটা আস্তে আস্তে নিচে নামবে, আপনি সানসেট দেখতে পাবেন। বেস্ট মুহূর্তটা ওইটাই আমার কাছে মনে হয়, যে একটা বিচের পারে এর চেয়ে ভালো মুহূর্ত হতে পারে। সো বিচে গেলে আপনারা অবশ্যই সানসেটটা এনজয় করবেন। এই সবাই মিলে সানসেট এনজয় করে বেশ কিছু সিনেমেটিক শট নিয়ে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিলাম। এরপর সোজা চলে আসলাম আমাদের হোটেল। এখন হান্নান, তুমি কি এবার ছবি তুলে সন্তুষ্ট? না, আমি সন্তুষ্ট না, আমি আরো ছবি তুলতে চাই। কিন্তু তুমি তো আমাকে ভালো ভিডিও করে দিতে পারলে না। বন্ধু, আমি চেষ্টা করছি, পারি নাই, তেমন ব্যর্থতা বন্ধু। ঠিক আছে, তুমি কি ছবি তুলে সন্তুষ্ট? জি না, কেন? কারণ আমার ছবি ছবি সবাই মোটামুটি তুলছি, তবে হান্নান ভাই একটা ভিডিও করে দিতে বলছিলাম আমার হান্নান ভাইকে, সে খুব বেশি ভালো আউটপুট দিতে পারে নাই। এরপরে দেখি এটা ঘষা মাজা করতে হবে আর কি, দেখি কতটা ভালো করা যায়। এই জান, নট অনলি মি, এটা সব ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফারের সমস্যা যে তারা কোথাও ঘুরতে গেলে তারা কারো ছবি বা ভিডিও ভালো করে দিলেও তাদের ছবি বা ভিডিও কখনোই ভালো হয় না। হোয়াট এভার, আমরা সন্ধ্যায় হোটেলে পৌঁছে আবারও রাতে বেরিয়ে পড়ি সীতাকুণ্ড বাজার এক্সপ্লোর করতে। মূলত সীতাকুণ্ড বাজারটা এক্সপ্লোর করতে বের হয়েছিলাম। এখানে আমরা একটা স্থানীয় দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এখানকার ফেমাস খাবার কি। তো এখানে উনি বললো যে মেজবান, আর কি বললো, কাচ্চি। কাচ্চি তো আমরা খাই, এমনিতে রেগুলার খাই। আর মেজবানটা ওইভাবে রেগুলার খাওয়া হয় না, তো আমরা মেজবানটা খুঁজছিলাম আর কি। এরপরে ওইদিকে গিয়ে আসলে সুপনের জন্য আবার একটা ক্যাব কিনলাম সুন্দর। এছাড়া দেখছি সীতাকুণ্ড বাজারটা এক্সপ্লোর করে দেখি আর কি কি আছে। আর যদিও আমাদের একটা চ্যালেঞ্জিং ট্যুর, মেজবানটা যদি রাখতে পারি চেষ্টা করবো, তাহলে বাদ দেখি। এই যে সীতাকুণ্ডে একটি শপিং মল, এখানে এদিকে আমরা হাঁটছি। আরো ব্যস্ততম বাজার আসলে। এ বাবা, আপনাদের এখানে কি মেজবান পাওয়া যায়? পাওয়া যায় না? পাওয়া যায় না। আরেকটা পাইছি এখানে, একটা জিজ্ঞেস করি। মামা, তোমাদের এখানে মেজবান আছে? নাই। পাওয়া যাবে কোথায় পাবো? এখানে অনেকে বললো এই সীতাকুণ্ডের ফেমাস খাবার নাকি মেজবান। চট্টগ্রামে? হ্যাঁ হ্যাঁ, এটা তো জানি। তো ওইটা কোথায় পাবো, ওইটা খুঁজতেছি। আপনি আমাদের এখন পাবেন না, কারণ বর্তমান ঈদের বাজার তো হ্যাঁ, করবে না। আচ্ছা ভাই, ঠিক আছে। এখানেও নাই। মেজবান খুঁজতে খুঁজতে সামনে গিয়েও না পেয়ে আমাদের নজর এলো সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয়। বড় লেকের পাশে অবস্থিত এই স্কুলটি বেশ সুন্দর। সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এটা দেখলাম, মাঠটা মোটামুটি ভালোই বড় আছে, তবে এখানে সকল ধরনের খেলাধুলা আর গণজমায়েত নিষিদ্ধ। কেন জানি না, আসলে হয়তো কোনো ঘটনা ঘটেছিল পূর্বে। যাই হোক, আমরা যেহেতু কেস স্টাডি করতে যাইনি, তাই এই ব্যাপারে বেশি কিছু অনুসন্ধান করিনি। আমরা মূলত দোকান খুঁজতে খুঁজতে বাজারের একদম বাইরে চলে গিয়েছিলাম, তাই ওদিক থেকে হোটেলে ফিরে আসার সময় নজর পড়লো একটি চশমার দোকানে। আর কাল যেহেতু পাহাড় ট্রেকিং সহ অনেক দূর হাঁটতে হবে রোদের মধ্যে, তাই আমি আর হান্নান দুইটা চশমা কিনে নিলাম। চশমা কিনলাম অবশেষে। এটা দেখি কালকে পাহাড় ট্রেকিং করার জন্য মূলত। যে পরিমাণ রোদ ভাই আজকে, আমাদের সবার অবস্থা খুবই খারাপ। দেখা যাক কি হয়। চশমার দোকান থেকে বেরিয়ে চলে গেলাম খাবার কিনে। মাংস বাড়াই দেন কাকা। না, 120 টাকার মধ্যেই ভালো।
এখন টেস্ট কেমন হবে এটা খাবার বলবো নিয়ে নিলাম এটা এখন বাসায় গিয়ে খাবো তারপর একটা ঘুম দিব। এরপর সকাল সকাল উঠে চলে যাবো এই যে একটা বাজেট রুম এখান থেকে সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়ছি পাহাড়ের উদ্দেশ্যে ঘুম আছে যদিও চোখে দেখা হবে পাহাড়ে এখন আমরা আসলাম বাজারে বাজার থেকে একটা আমরা একটা সিএসি নিব এরপরে যে এক্সামে তো ওদিক থেকে বাবা চন্দ্রনাথ পাহাড়ের পাশে তো ইকো পার্কটা ইকো পার্ক ওপারে একটু হেঁটে গেলে ইকো পার্ক হেঁটে গেলে পাহাড়ের উপর দিয়ে নেওয়া যায় মানে এক পাশ থেকে উঠে আরেক পাশ দিয়ে নামতে হবে এই তো মানে ওই পাশে ইকো পার্ক তো আমরা পাহাড়ের উপর দিয়ে ওদিকে ইকো পার্ক এদিকে তো জায়গা খুবই সুন্দর ওইদিকে মহামায়া সংস্কৃত 2 আর কৈলাসরা যদি যাই তাহলে একসাথে ওইদিকে তোমার দিতে হবে ঈশ্বরের ভিতরে আর কি আছে আমরা নেমে গেলাম আর সামনে থেকে আমরা এখন একটা লাঠি নিবো বাবা লাঠি কত? লাঠি 50 টাকা আজকে আবার ঘুরে গেলে 30 টাকা করে দিয়ে দেবে তাই আমরা তো ওই দিক দিয়ে চলে যাবো আমরা এখান থেকে নিলাম তারপরেও দেখি উপরে আমরা সকালবেলা আমাদের নরমাল কিছু খাবার দিয়ে সকালের তারপর রওনা হচ্ছি পাহাড়ের দিকে আর অবশ্য এগুলো আমাদের কাছে কত পড়েছে সবাই 50 টাকা দিয়ে কিনে আর এটা আমাদের চ্যালেঞ্জ ট্যুর এর জন্য আমরা একটু দামাদামি খোঁজাখুঁজি করে আমরা 20 টাকা পার পিস নিয়েছি এটা জিতছি না বন্ধু জিতছি and this is called challenge tour এইটুকু উঠতে হাঁপাই গেল নাকি আমরা হাঁটা শুরু করছি ইনশাল্লাহ দেখা যাক কত পারি শ্বাসটা আটকে রাখিস না শ্বাসটা তুই আমার রিপিট করে আটকে রাখিস না এভাবেই উঠতে উঠতে সামনে পেলাম একটি মন্দির আমরা আমাদের কাছে যদিও সময় শর্ট আমাদের কাছে সময় কম তাই মন্দিরে যাবো না এইটুকু আসতেই তার জুতার ফিতা টিতা সব খুলে ফেলেছে ভালো লাগছে ভালো পেয়ে না আমরা ট্যুরে আসছি অনেক ভালো লাগছে বহুত পথ পার দিতে হবে এখানে আসলে প্রত্যেকটা স্টেপ ছোট একটা হানান ভয় পাচ্ছ নাকি না অনেক ভালো লাগছে নতুন একটা অভিজ্ঞতা সে ভিতর থেকে আসলে কেঁপে গেছে এরকম উঁচু খারা ঢাল দেখে খুবই সাবধান হ্যাঁ পা টিসলা গেলে কিন্তু তোমার সাজুকে আমরা অনেক এরকম হয়েছে যে হ্যাঁ এটা একদম মানে খাড়া আর কি এরকম এভাবেই তিনজন স্ট্রাগল করতে করতে উপরে গিয়ে একটি দোকানে পানি টানি খাওয়ার জন্য একটু বসলাম অবশেষে আমাদেরকে বসতে হলো আমার বন্ধু হান্নানের জন্য তার সে বিশাল পেট নিয়ে তার উঠতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই ছোট একটা ব্রেক দিলাম ছোটখাটো ব্রেক আমরা এখানে দেখি আমরা তো সকালবেলা কিছু খাইনি তবে এখানে একটা দোকান আছে হ্যাঁ এখান থেকে কিছু একটা খাবো এটাই হবে আমাদের সকালের নাস্তা কেমন লাগলো সুমন? আলহামদুলিল্লাহ ভালো বাকিটা উঠতে পারবা ইনশাআল্লাহ কত বাকি আছে আরো অর্ধেকের বেশি ইনশাআল্লাহ পারবো অনেক আমার বন্ধু অনেক কষ্ট বলবে ইনশাল্লাহ পারবো আর আমাদের মতো এরকম দুঃসাহসিক কাজ হয়তো কেউই করে না এত ভারী ভারী দুইটা ব্যাগ নিয়ে আমরা উপরে ওঠার একটা চ্যালেঞ্জ নিয়েছি যে কারণ আমাদের প্ল্যান তো এদিক দিয়ে বের হয়ে যাবে এই জন্য ব্যাগ ট্যাগ নিয়ে সব চলে এসেছি কারণ এছাড়াও চাইলে আমরা নিচে রাখতে পারতাম তবে আমরা ওইদিকে আর ব্যাগ যাবো না এই জন্য ব্যাগ যেহেতু একটা চ্যালেঞ্জ ট্যুর আমরা রুমটাও ছেড়ে দিয়েছি আগেই এই একদিনের জন্য নিয়েছিলাম এখন আজকে সারাদিন ঘুরবো এক্সট্রা রুম নিব না রুম নিলে আবার এক্সট্রা খরচ আমাদের তো আবার বাজেটের দিকে চিন্তা করতে হবে যে ওটার ভিতরে শেষ করতে হবে তো যাই হোক আমরা আশাবাদী এখন পর্যন্ত খুব বেশি টাকা খরচ হয়নি আমাদের হাতে এখনো পর্যাপ্ত পরিমাণ টাকা আছে এখানে ভাই এত পরিমাণ রোদ আমরা তো এমনিতেই কালো বাড়িতে যাওয়ার পর হয়তো ফ্যামিলির মানুষজন চিনতেও পারবে না এত পরিমাণ হয়েছি এখন আমরা
এই যে আমার বন্ধুর দিকে তাকান একবার। তার কি এমনি অবস্থা? চেনা যায় না, এমনি আবার এই আমার পাগল করে গেলে আরো বেশি চেনা যাবে না। আর এই ছেলেটা সুন্দর একটা ছেলে, এই ছেলেটার চেহারাটাও একটা কালো হয়ে গেছে একদম। আমার বন্ধু খুব ভাব নিয়ে বলেছিল সে তার কিছুই হবে না, দেখুন তার অবস্থা। অন্ধকার সব। হ্যাঁ? বন্ধ করা যায় না, কিন্তু খুব ক্লান্তি ক্লান্তি ভাব। আমাদের সাজেকের কিছু আনপাবলিশড ভিডিও আছে আমার কাছে, যেগুলো এখন পর্যন্ত আপলোড দেওয়া হয়নি। ওইখানে আমরা যে পরিমাণ এক্সপ্লোর করছি, যেগুলো প্রবলেম ফেস করছি, এগুলো যদি আপলোড দিই সজীবের ইজ্জত শেষ। তেলে কি করছি সজীবের জন্য, সজীব এই ভিডিও দেখলে ওই অবশ্যই অনুধাবন করতে পারবে যে স্মৃতিচারণ হবে আসলে কি করছি আমরা। এভাবে রাস্তায় বসতে বসতে আমরা ফাইনালি গিয়ে পৌঁছাই চুরাই মন্দিরের কাছে। ভাই কি ব্লগ করেন? হ্যাঁ ভাই। আপনারা কোথায় আসছেন? ফেনী থেকে। ফেরি? আপনাদের তো কাছেই ভাই। জি, আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা গাজীপুর। একজনের সাথে আর কি কথা এরকম ভাগ বানাই কিনা সার্চ দেয় আমরা, ফলো দেয়। উপরে উঠেই দেখা মিলল দুইটা মন্দিরের, যেখানে একটি বড় গাছ অবস্থিত ছিল এবং তার নিচে একজন বসে তাদের ধর্মীয় জিনিসপত্র বিক্রি করছিল। তো আমরা ফাইনালি পাহাড়ে উঠলাম। আমি তো আসলে আমার খুব কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আমার শরীর আমার পা আমার কাছে মাপ চাচ্ছে। এরপর এখানে বেশ কিছু সিনেমেটিক শট এবং কিছু ফটোশুট করে আমরা হাঁটা ধরি চন্দ্রনাথ মন্দিরের দিকে। আমাকে রেখে ওরা চলে গেছে। এখানে ফটোশুট করে আমরা চলে যাচ্ছি সামনে দিকে। এখানে এক ভাইকে মানে ফটো ক্লিক করে দিলাম, এই জন্য একটু লেট হয়েছে। ওরা সাথে সামনে চলে গেছে। সামনে যেতে যেতে দেখা মিলল পাহাড়ি ফলের সমাহার। পাহাড়ি তরমুজ খাচ্ছি। এরপর খেয়েছিলাম আমার লাইফের বেস্ট একটা আনারস, আসলে কড়া মিষ্টি, আর আমার তো এমনিতে মিষ্টি পছন্দ। সেই স্বাদ, সেই সাথ আমরা পাহাড়ি ফল খেয়ে এখন সামনের দিকে এগোচ্ছি। সত্যি বলতে এরকম মিষ্টি আনারস আমি কোথাও খাইনি। এর আগে খাগড়াছড়িতে আমি খেয়েছিলাম, এখানে আনারস খাওয়া হয়নি যদিও। খাগড়াছড়িতে আমরা পাহাড়ি আম খেয়েছিলাম, ওরা মিষ্টি একদম। বাসায় নিতে চাইছিলাম, মানে এগুলো কিছু ভালো ভালো জিনিস যেগুলো আর কি মানে টেস্ট করি বা ভালো লাগে, ওইগুলো বাড়িতে নিতে ইচ্ছা করে ভাই। কিন্তু ওই যে এই যে দেখছেন এই ব্যাগটা নিয়ে আমরা পাহাড়ে উঠছি, আবার আবার এই যে এই উপরে উঠবো, আবার এখান থেকে নিচে নামবো। তো এখান থেকে আসলে কোনো কিছু নিয়ে আবার বাসায় নিয়ে মানে বহন করে নেওয়া এটা খুবই কষ্টসাধ্য। এর কারণে বাসার জন্য তেমন কিছু নেওয়া হয় না। নিতে তো মন চায় অনেক কিছু, যেমন এই আনারসটা খেলাম, খুব মন চাইছিল এটা নিতে বাসার জন্য, কিন্তু এটা তো আর নেওয়া সম্ভব না, আর ব্যাগে জায়গাও নাই। ব্যাড লাক। আমার সামনের দিকে এগোই। এইটা আবার কি ভাই? এইটা আবার একদম খারাপ। আমরা সকল বাধা অতিক্রম করে ফাইনালি গিয়ে পৌঁছাই চন্দ্রনাথ মন্দিরের সামনে। আমরা এতটা উপরে আছি যে যাদের শ্বাসকষ্ট আছে তাদের ব্রিথিং প্রবলেম হতে পারে। কালীযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম। এখান থেকে আমরা নেমে যাবো, এদিকে মেবি এখান থেকে জিজ্ঞেস করলাম ইকো পার্ক এখান থেকে সোজা নিচে, একদম নিচে না, উপরে আছে, তবে এদিক দিয়ে যেতে হবে সোজা। আমরা চাইলে ওই দিক দিয়ে গাড়ি দিয়ে আসতে পারতাম, তবে আমরা ভাই রিয়েল ট্রাভেলার, রিয়েল এক্সপ্লোরার, আমরা এক্সপ্লোর করতে ভালোবাসি। এক্সপ্লোরার অ্যাডভেঞ্চার করার তাড়নায় আমরা হেঁটে হেঁটেই উঠেছিলাম এই পাহাড়ে, আবার এই মন্দির পেরিয়ে হেঁটে হেঁটেই আবারও নামা শুরু করলাম। মন্দির পেরিয়ে নিচে নামতে নামতে সিঁড়ি শেষ হতেই দেখা মিললো আবারও ছোটখাটো কিছু ফলের দোকানে। আমরা যেহেতু এগুলো দেখতে আসিনি, তাই এখানে না দাঁড়িয়ে আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। সামনে এসে ওই বাজারটা পার হয়ে সামনে এসে আরেকটা ভাইদের পেলাম যারা আসলে রিয়েল এক্সপ্লোরার। তারাও গাড়ি নিতে রাজি না, তারাও হেঁটে হেঁটে পার্কে যাবে। রাস্তা এখন গাড়ির আর কোনো প্রশ্নই আসে না। গাড়ি নিলে আমরা আগে নিতে পারতাম। ভাইরা আর আমরা একসাথে হেঁটে চলছি ইকো পার্কের দিকে। এই পথে যাদের সাথে আমরা সঙ্গ দিয়েছিলাম তারা মাঝপথে এসে আমাদের সঙ্গ ছেড়ে দেয়। কিছু দূর যেতেই তারা গিভ আপ করে ফেলে এবং আমাদেরকেও বলে ভাই আর যাওয়ার দরকার নাই, আমাদের সাথে ব্যাক চলে। এই রাস্তাতে আসার পরে মিনিমাম 20 থেকে 30 জন মানুষ, মানে আলাদা আলাদা দল, তারা আমাদের সবাই না করলো যে ভাই ইকো পার্কে যায় না, এটা পুরোটা একটা লস প্রজেক্ট। এখন আপনার আরো 6 থেকে
কত 7 থেকে 8 কিলো হাঁটতে হবে আর সাথে 50 টাকা জরিমানাও দিতে হবে। কিন্তু আমরা তো প্ল্যান করেছি এখানে আর ফেরত আসবো না, কারণ এখন এদিক দিয়ে যেতে হলে আমাদের আবার যেতে হবে কি এই পুরো পাহাড়টা আবার পাড়ি দিতে হবে, এই মাথা থেকে আবার ওই পাশে যেতে হবে, ওইখান থেকে সীতাকুণ্ড বাজারে যেতে হবে, তারপর ওখান থেকে যদি বাড়িতে ব্যাক করি। আমরা তো ওইখান থেকে আবার মিরসরাই যাইতেও আমাদের একটু প্যারা হয়ে যাবে, আসলে এতটুকু রাস্তা আবার যেতে হবে। তাই ভাবলাম আমরা স্রোতের বিপরীতে হাঁটি, সবাই না করলে এরপরেও গিয়ে দেখি কি অবস্থা এখানে। আর এখানে আমাদের সময়েরও ব্যাপার আছে, কারণ আমরা এখনো যাব সুক্তধারা বা সহস্রধারাতে তো পানি নাই যতটুকু শুনলাম। এখান থেকে আমরা যাবো মিরসরাই খৈয়াছড়া ঝর্ণাতে, এরপর যাবো এখান থেকে মহামায়া লেক। তো এগুলো পানি দিতে মানে ওইখানে যেতে হলে আমাদের একটা সময়ের ব্যাপার আছে, তাই আর কি এই ডিসিশন নেওয়া। দেখা যাক কি হয়। সব চিন্তা বাদ দিয়ে আমরা তিনজনেই হাঁটা শুরু করলাম ইকো পার্কের দিকে, যেখানে ছিল সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণা। আমরা এক জায়গায় বসে কলা পাউরুটি আর পানি খাচ্ছিলাম, তখন আরো 3 জন ভাই আসলো যারা মূলত প্রথমধ্যেই গিভ আপ করে ফেলেছিল, কিন্তু এরপর আমাদের 3 জনকে সামনে আসতে দেখে তারাও সাহস করে চলে আসে। আপনারা বললেন আসবেন না ভাই? আমরা ওইদিকে হাঁটেন ভাই, আরো হাঁটতে হবে। এদিকে হাঁটা ভালো ভাই, ওইদিকে মনে হয় তাহলে তো আবার উঠতে যাবো। এরপর আবারও সবাই মিলে হাঁটা শুরু করলাম সামনে। এখান থেকে বটানিক্যাল গার্ডেন শুরু, সহস্রধারা। ফাইনালি আমরা এখানে প্রায় চলে আসছি। এখান থেকে নিচে গেলে সহস্রধারা পাবো। এখান থেকে মেবি আমাদের টিকিট কাটতে হবে, জরিমানা আর কি, এটাই ওই ভাইরা যেটা বলছিল। এখানে 5 মিনিট রেস্ট নিয়ে আমরা টিকিট কেটে সোজা সহস্রধারার দিকে নিচে নামতে থাকি। ওপর থেকে নিচে নেমে যখন ঝর্ণার পানি দেখি এবং সামনে গিয়ে ঝর্ণা দেখি, তখন জাস্ট ও রে, ও রে ম্যান। বর্ষাকাল না হওয়ায় ঝর্ণায় পানি নাই, আর এটা আমরা জেনে শুনেই গিয়েছি। তবে ঝর্ণায় পানি না থাকলেও প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। সহস্রধারা দেখে আমরা এখন আবার উপরে উঠে যাব, ওই দিক দিয়ে আমরা যাবো আবার সুপ্তধারায়। দেখি সুপ্তধারায় কেন। আমাদের বন্ধুকে এখানে রেখে গিয়েছিলাম আমরা, ছোট একটা বাচ্চা, সে নিচে নেমে গেছে। তার নিচে নামা দেখে ওর মূলত ইগোতে লাগে, এর কারণে সে পরে একে একে নিচে নামছে। এখন আমরা উপরে উঠতেছি, ভালোই কষ্ট। সহস্রধারা দেখে আমরা সুপ্তধারার দিকে যাই, কিন্তু ওখানে গিয়ে দেখি ওপরে একদল মানুষ বিষণ্ণ হয়ে বসে আছে, কারণ সুপ্তধারাতেও এক ফোঁটাও পানি নেই। আর আমরা যেহেতু খৈয়াছড়া ঝর্ণাতে যাবই, তাই আমরাও সুপ্তধারা ঝর্ণাটা দেখার জন্য নিচে নামিনি। সোজা হাঁটতে হাঁটতে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের গেট দিয়ে বেরিয়ে যাই। আমরা দেখি একটা সিএনজি নিয়ে যদি যেতে পারি মিরসরাইয়ের দিকে। এখানকার একটা সিএনজি ওয়ালা বললো এখান থেকে মিরসরাই যাওয়ার সিএনজি বা অন্য কোনো গাড়ি পাবো না, তাই এখান থেকে আমাদের যেতে হবে আগে সীতাকুণ্ড বাজার। তাই আমরা আপাতত একটা সিএনজি নিই সীতাকুণ্ড বাজার পর্যন্তই যাওয়ার জন্য। আর এখানেই আমরা প্রথমবারের মতো হই স্ক্যাম। আমাদের একটু বদায় নিয়ে 50 টাকা ভাড়া রেখে দিল, 3 জনের 150 টাকা রেখে দিচ্ছে। যদিও 150 টাকা স্ক্যাম খুশি, আমার মনে হয় তাহলে ঝর্ণাতেও পানি আছে। এই শালা এই পর্যন্ত আনার জন্য বলছি ঝর্ণাতে পানি নেই। খৈয়াছড়াতে গেলে বুঝে যাবে হোয়াটএভার, মানে এরকম দুর্যোগ করবো না। চরম বিরক্ত হয়ে আমরা ওখান থেকে আরেকটা সিএনজি নিয়ে একদম ডিরেক্ট এসে নামলাম খৈয়াছড়া ঝর্ণার রাস্তার সামনে। বুঝছেন, ভালো লাগলে আমরা এমনি দিই, তবে ওই যে আপনার ড্রাইভারের ভিতরে স্ক্যামার আছে না, ধরেন আমরা ওই যে রাস্তা চিনি নেই অনেক সময়, বুঝছেন না, আপনার স্ক্যাম করে, তখন ইচ্ছা করে ভাড়া বেশি রাখে। এরকম হ্যাঁ, ওইটাই বইলা নিবেন। আমরাও তো আপনাদের এলাকায় নতুন, ওইটা আর কি ধারণা হবে বলেন। এই সিএনজিওয়ালা মামা যথেষ্ট ভালো ছিলেন, তিনি আমাদের গাইড করলেন কিভাবে আমরা খৈয়াছড়া ঝর্ণা পর্যন্ত পৌঁছতে পারি, এবং সেই অনুযায়ী আমরা রাস্তা পার হয়ে আরেকটি সিএনজি নিয়ে ডিরেক্ট চলে গেলাম খৈয়াছড়া ঝর্ণার কাছাকাছি একটি বাজার। রোড থেকে খৈয়াছড়া ঝর্ণার বাজার এখানে আসলাম, এখান থেকে আরো আধা ঘন্টা হাঁটতে হবে, তারপর আমরা ফাইনালি ঝর্ণার কাছে পৌঁছতে পারবো। এই বাজার থেকে একটু সামনে এসে আমরা কাপড়গুলো চেঞ্জ করে হাঁটা ধরলাম ঝর্ণার উদ্দেশ্যে। এখানে অনেক খাবার হোটেল পাবেন যেখানে আপনি ব্যাগ, ফোন এগুলো রাখতে পারবেন। নর্মালি ব্যাগ রাখলে তারা একটা চার্জ করে, তবে আপনি যদি তাদের হোটেলে খাবার অর্ডার করে যান তাহলে ব্যাগ সহ মালামাল রাখলে তারা কোনো চার্জ করবে না, শুধু খাবারের টাকাটাই রাখবে। তাই আমরাও আমাদের ব্যাগগুলো এখানে রেখেই বাকি পথের উদ্দেশ্যে রওনা হই। দেখেন ভাই, এরকম একটা রাস্তায় আমরা 3 জন, এরকম একটা জায়গায় আসতেও কিন্তু সাহস লাগে, আপনি একা একা আসতে পারবেন না। ও ভালো কথা, আমরা কিন্তু কোনো গাইড নেইনি, আমরা গাইড ছাড়াই চলাফেরা করি।
এরকম একটা জায়গায় আমি, সুমন আর হান্নান। জায়গাটা সুন্দর, তবে একটা কথা মাথায় রাখতে হবে, মাঝে মাঝে এই সৌন্দর্যের অনেক ভয়ঙ্কর রূপ থাকে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে সামনে গিয়ে ঘটলো আরেকটা বিপত্তি পরিস্থিতি, যে আমরা আসলে ক্যাশটা সব ব্যাগের সাথে রেখে আসছি, আমাদের কাছে ক্যাশ নেই, আর এখানে ঢুকতে হলে টিকিট দরকার। আমরা হান্নানের পাওয়ার লোডের ব্যালেন্স থেকে মোবাইলে রিচার্জ দিব, এরপর ভিতরে ঢুকবো। ক্যাশটা এখন কি করা আছে? ট্যুরটা ইন্টারেস্টিং হচ্ছে আসলে। এভাবেই আমরা হান্নানের দোকানের পাওয়ার লোডের ফোন থেকে টিকিট কাউন্টারের এক ভাইকে মোবাইল রিচার্জ দিয়ে আমরা ভেতরে ঢুকি ফাইনালি। সত্যি এই ট্যুরটা একটা অ্যাডভেঞ্চারিয়াস সার্ভাইভাল ট্যুর, আমাদের সারা জীবন মনে থাকবে। এই ট্যুরটা করতে আমরা অনেক সার্ভাইভ করছি। এই অল্প টাকার মধ্যে এতগুলো স্পট আসলেই অভাবনীয়, অন্য যে কোনো ট্যুর গ্রুপও দিতে পারবে না ভাই। এগুলো জায়গায় আপনি জাস্ট চিন্তা করেন, আমরা একা একা আসছি, কোনো গাইড নিয়ে আসিনি। কঠিন জায়গা, দেখা যায় এখান থেকে যারা অলরেডি গেছে তারা বললো যে এখানে টোটাল 10-12টা ঝর্ণা আছে। একটা সেকেন্ড ঝর্ণাতে যেতে নাকি রশি পেয়ে উপরে উঠতে হবে, দেখি কি হয়। আপনারা কোনটাতে গোসল করছেন? 2 নাম্বারটাতে? আমরা যে কয়েকটা স্পট ঘুরলাম, সবচেয়ে কম মানুষ পেয়েছি এই খোয়াছড়া ঝর্ণাতে। অনেক দূর হাঁটলে 2-3 করে মানুষের দেখা পাওয়া যায়। আরেকটা, তবে এখানে আমরা গোসল করবো না, গোসল করার জায়গা আছে, আমরা যাব আর উপরে। এখান থেকে শুরু হয় ঝর্ণা দেখার মেন স্ট্রাগলিং, যেখানে দড়ি বেয়ে পাহাড় পাড়ি দিয়ে উপরে উঠতে হয়। এরকম একটা জায়গায় আমরা 2 জন আসার যে দুঃসাহসিক একটা সিদ্ধান্ত নিলাম, যদি কিছু হয়ে যায় তাহলে কপাল ছবি। আমাদের ওই বন্ধু এত উপরে, এটা ওই বন্ধু দেখা ভয়ে নিচে থেকে গেছে। এখন আমি আরো যাচ্ছি সামনে ঝর্ণায়, বড় ঝর্ণায় উপরে। আল্লাহ ভরসা। আল্লাহর নাম নিয়ে বেশ কিছু দূর হাঁটতেই দেখা মিলল ঝর্ণা। এত উপরে আসার পর আমরা ঝর্ণাটা দেখা পেলাম, এখন এখানে গোসল করবো। প্রচুর কষ্ট হয়েছে, এখানে একটু বসি। ও রে, কি ঠান্ডা পানি। মাঝে ওটা কই, আর আমরা কই? খোয়াছড়া ঝর্ণা খুবই ভয়ঙ্কর। আর যদি এখন বৃষ্টি নাই, এরপরও এখানে পানি আছে, মানে বৃষ্টির সময় আরো পানি থাকে। ইনসেন। এখানে হয়তো অনেক দুর্ঘটনা ঘটে, অনেক খবর পান হয়তো। আসলেই ভয়ঙ্কর, তাই দুর্ঘটনা ঘটে। অনেক কিছু বিশ্লেষণ করে আমরা ফাইনালি পানিতে নামি এবং অনেকক্ষণ ধরে গোসল করি। সাঁতার কেটে গোসল করে খুব বেশি সময় না নিয়ে আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি মহামায়া লেকের উদ্দেশ্যে। হ্যালো গাইস, আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে নিলাম দুপুরের। এখন 5:49 বাজে। জানি একটু দেরি হয়ে গেছে আমাদের, ওইখান থেকে আস্তে আস্তে মূলত দেরি হয়ে গেছে। আবার এখানে এসে গোসল করলাম, ঝর্ণাতে গোসল করে এসে আবার এখানে ভালো পানি দিয়ে গোসল করছি। ফোনে চার্জ ছিল না, ওনার এখানে চার্জ দিয়ে নিলাম। আমরা এখন যাবো মহামায়া লেকে। শুধু এটাই না, লেগুনা থেকে নেমে আবারও আরেকটা সিএনজি দিয়ে আমাদের যেতে হলো অ্যাকচুয়ালি মহামায়া ইকো পার্কের সামনে। যদিও পার্ক বন্ধ করে দিছে, তো ওইখানকার ভাই ভালো মানুষ, আসলে পৃথিবীতে ভালো মানুষ বেঁচে আছে এখনো। ঢুকার এবং দেখার চান্স উনি দেখছে, উনি যখন বললাম আমরা ঢাকা থেকে আসছি, তাই মানে টাইম ম্যানেজমেন্ট একটু ওইদিকে বেশি টাইম লাগছে, এখন টিকিট কাটলে তো লস হবে, তাই ফেরত যাচ্ছিলাম। তখন উনি বললো যে আপনি যাবেন, আচ্ছা তাহলে আপনারা একটু ঘুরে আসেন এই জন্য। আর আমাদের থেকে টিকিট নিল না এই অল্প সময়ের জন্য। আমরা গ্রেটফুল, যাই দেখি যতটুকু দেখা যায়, দেখে আবার চলে আসবো তাড়াতাড়ি।
আমরা ওখানে যেতে যেতে খুব বেশি অন্ধকার হয়ে গেছিল আসলে, তাই ভেতরে ঢুকেও তেমন কিছুই দেখতে পাইনি। তবুও হাঁটতে হাঁটতে যখন আমরা লেকের দিকে যাই তখন লেক দেখে জাস্ট খুব বেশি আফসোস হচ্ছিল, বিশেষ করে হান্নানের, কারণ এই লেকেই বোট দিয়ে সামনে একটি ঝর্ণা দেখতে যাওয়া যায়, আর ওইটা আমরা মিস করে ফেলেছি। যা কিছুই হয়ে যাক, খুব বেশি সময়ের জন্য না হলেও খুবই অল্প সময়ের জন্য সুযোগ হয়েছিল এই লেকে কিছু সময় এনজয় করার, আর সেটা আমরা হাতছাড়া হতে দিইনি। এই যে আমার বন্ধু, সে তার অনেক শখ ছিল এরকম একটা লেকের মধ্যে সে বোট চালাবে। আমরা মূলত দেরি করে এখানে এসেছি, আসার সাথে দিকে সন্ধ্যা হয়ে গেছে অনেক। তো আমরা বাকিটা তোমার রিয়ান ভাই বললোই, এরকম একটা চাঁদনি রাতে আমরা বোট নিয়ে লেকে ঘুরে বেড়াচ্ছি, ব্যাপারটা মজার না? আর আমাদের এই ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত এবং বাড়িতে যাব এখন রাতেই কত টাকা খরচ হইলো আমরা সব নোট করছি। আমরা এমনিও যদিও আর যে কোনো ট্যুরেই হোক, আমরা ট্যুরে গেলে সবসময় এটা নোট করি যে ওভারঅল কত খরচ হলো ওটা দেখার জন্য বা এটা বোঝার জন্য। আর এটা যেহেতু একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু একটা লং ভ্লগ হবে এটা তো ডেফিনেটলি আমাদের নোট করতেই হবে। চলছে চলছে গাড়ি চলছে। তো গাইস, আমার লাইফে বেস্ট ট্যুর দিয়েছি আমি অনেক, অ্যান্ড তার লিস্টে অ্যাড হতে যাচ্ছে এই সীতাকুণ্ড। কারণ এরকম এক্সপ্লোর করে এরকম চ্যালেঞ্জিং একটা ট্যুর আমরা যে অ্যারেঞ্জ করতে পারছি, এটা আমাদের জন্য অনেক। আর মজার ব্যাপার হলো এখন পর্যন্ত আমাদের 3,000 টাকা খরচ হয়নি। আমরা 2,000 টাকা করে এক জায়গায় রেখেছিলাম, ওটাই এখনো শেষ করতে পারিনি। তো আমাদের এই টাকা নিয়ে আমরা বাড়ি ফিরছি, অ্যান্ড ব্লগটা হয়তো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন আর আমাকে দোয়াই বলে রাখবেন। ততক্ষণ টাটা।